আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সৈয়দ রেজাউল করিমের লেখা আসামি হলো মৃত ডাকাত। এই কাহিনী বছর 10 আগের। ঘটনাস্থল জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকা। তখন থানার বড়বাবু ছিলেন যতীন দারোগা। প্রতিদিনের মতো সেদিনও তিনি বানারহাট থানায় ঢুকলেন সকাল 8টায়। এসেই ডিউটি অফিসারের কাছে শুনলেন রাতে একটা বিরাট ডাকাতি হয়েছে বানারহাট মিশন স্কুলের কাছে এক বাড়িতে। সোনাদানা থেকে শুরু করে জামা কাপড় হাতঘড়ি এমনকি পায়ের জুতোটা পর্যন্ত ডাকাতরা ডাকাতি করেছে। ঘটনা শোনার পর এক মুহূর্ত কাল বিলম্ব না করে কয়েকজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হলেন যতীন দারোগা। সেখানে গিয়ে ঘটল আর এক চমক। কি ঘটবে তার ঘুণাক্ষরেও টের যতীন দারোগা আগে থেকে পায়নি। গাড়ি থেকে নামতে না নামতেই একজন উৎসাহী লোক এগিয়ে এসে দারোগাবাবুকে বলল, স্যার, মরাঘাট চা বাগানের কালভার্টের কাছে একটা মস্তহীন লাশ পড়ে আছে। যতীন দারোগার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একই দিনে দুটো বড় স্পেশাল রিপোর্ট কেস, একটা ডাকাতি আর একটা মার্ডার। মাথার মধ্যে আঙুল দিয়ে কি যেন একটু চিন্তা করলেন। হঠাৎ তার মনে হলো দুটো কেসের মধ্যে কোনো যোগসূত্র নেই তো। সাগ্রহে তাই লোকটাকে জিজ্ঞেস করল, লাশটা কার চিনতে পেরেছেন? সে প্রশ্নের উত্তরে না জানালো। অকুস্থলে না গেলে এ প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। একথা ভেবে যতীন দারোগা তাড়াতাড়ি করে ডাকাতি কেসের তদন্তটা সারলেন। তারপর সোজা চলে গেলেন মার্ডার কেস দেখতে। কালভার্টের কাছে উপুর হয়ে পড়ে আছে লাশটা। পরনে কালো প্যান্ট, গায়ে স্যান্ডো গেঞ্জি, রক্তে ভিজে গেছে পুরো জায়গা। গেঞ্জিটার অধিকাংশ রক্তে ভেজা। দেখে মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কেটে ফেলা হয়েছে। মাথা না থাকলে মৃতদেহ কিভাবে আইডেন্টিফাই করবে মানুষজন? খুব চিন্তায় পড়ে গেলেন যতীন দারোগা। মৃতদেহের প্যান্টের পকেটে, গেঞ্জির পকেটে সব খুঁজে দেখলেন, কিন্তু কোথাও কিছুই পাওয়া গেল না। পায়ে হাত দিয়ে যদি কোথাও কোনো উল্কির চিহ্ন পাওয়া যায় তাই তিনি সেটা খুঁজতে লাগলেন, কিন্তু তেমন কিছু দেখতেও পেলেন না। তিনি এক এক করে জমায়েত মানুষজনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলেন কেউ লাশটা চেনে কি না, কিন্তু সবাই এক কথায় অস্বীকার করাতে ব্যাপারটা নিয়ে মুশকিলে পড়া গেল। মৃতদেহ চিৎ করে ফটোগ্রাফ নেওয়ার সময় হঠাৎ যতীন দারোগার কানে এলো এক মহিলার আর্তনাদ। কে যেন কাঁদছে। খুঁজে খুঁজে ভিড় ঠেলে যতীন দারোগা সেখানে হাজির। দেখলো একজন অপরিচিত মহিলা বসে কান্না করছে। তাকে থামিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি ডেড বডিটা চিনতে পেরেছ? ভদ্রমহিলা মাথা নেড়ে হ্যাঁ বলল। যতীন দারোগা তখন তার কাছে জানতে চাইল তার নিজের নাম এবং মৃতদেহটার নাম। মহিলাটি বলল তার নাম মণিমালা ছেত্রী, আর যে মৃত পড়ে আছে উনি তার স্বামী কৃষ্ণ বাহাদুর। কৃষ্ণ বাহাদুরের নাম শুনেই যতীন দারোগা চমকে উঠল। না চমকে উপায়ও ছিল না, কারণ কৃষ্ণ বাহাদুর ছিল ডুয়ার্স এলাকার ত্রাস। রোড ডাকাতি থেকে শুরু করে চুরি, ছিনতাই, রেপ কি করেনি সে? অন্তত গোটা 30 কেস রুজু আছে তার নামে। আজ তার এই পরিণতি দেখে মনে মনে হাসল দারোগা। তারপর যথারীতি ডেড বডির আইডেন্টিফাই করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো জলপাইগুড়ি সদর হাসপাতালে। তারপর মণিমালাকে সাথে নিয়ে থানায় ফিরলেন যতীন দারোগা। থানায় এসে মহিলাটিকে ইন্টারোগেট করে যা জানা গেল সেটা হলো, গতকাল রাতে খলিল ইব্রাহিম ওদের বাড়িতে এসেছিল।
কোথাও একটা ডাকাতি করবে বলে ওর দলবলকে সে ভাড়া করতে চায়। কৃষ্ণ বাহাদুর রাজি ছিল না, একরকম জোর করেই ওকে নিয়ে গেল। আর আজ সকালে কৃষ্ণ বাহাদুর এক বন্ধু এসে বলল, ডাকাতির মাল ভাগ বাটোয়ারা নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল হওয়াতে কৃষ্ণ বাহাদুরকে জীবন হারাতে হলো। ঘটনাটা সত্যিই দুর্ভাগ্যজনক। একই দলের লোক যদি সেই দলের লোককে খুন করে তাহলে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কি। তবে কৃষ্ণ বাহাদুরের মতো লোক মারা গেলে তার পরিবার পরিজনদের মনে দুঃখ কষ্ট হতে পারে, অন্যজনের কাছে অনেক সময় আশীর্বাদ বলেও মনে হতে পারে। তবুও এটা তো একরকম অপরাধী। একটা অপরাধ মেটাতে আর একটা অপরাধ করার নামও অপরাধ। যতীন দারোগা বারবার তাকে বলেছিল যে কে তার স্বামীর মৃতদেহের খবর পৌঁছে দিয়েছিল, কিন্তু সে কথার কোনো সদুত্তর মণিমালা ছেত্রী কিছুতেই দেয়নি। এখন করার কিছুই নেই, শুধু একটা নামই মণিমালার মুখ থেকে যতীন দারোগা পেয়েছে, সেটা হলো খলিল ইব্রাহিম। এখন তাকে ধরেই যতটা সম্ভব রহস্য উন্মোচন করতে হবে যতীন দারোগাকে। যতীন দারোগা খলিল ইব্রাহিমকে ধরার জন্য বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে লোককে কাজে লাগালো। খবর আসলো 3 দিন পরে। দলবল নিয়ে গভীর রাত্রে নির্দিষ্ট জায়গায় হানা দিলেন যতীন দারোগা। অস্ত্রশস্ত্র সহ খলিল ধরা পড়ল। 3rd ডিগ্রির ভয়ে তারা গড়গড় করে সব কথা বলে ফেলল, এমনকি ডাকাতির কথাও। কে কে ডাকাতিতে ছিল তার কথাও, ডাকাতির মাল ভাগ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথাও, সব কথা সে অকপটে স্বীকার করল। সব অকপটে স্বীকার করার সময় কৃষ্ণ বাহাদুরের নাম শুনেই যতীন দারোগার চোখ গোল গোল হয়ে গেল। সে বলল, বলিস কি রে, কৃষ্ণ বাহাদুর বেঁচে আছে? তাহলে লাশটা কার? খলিল ইব্রাহিম বলল, লাশটা স্যার কমল ছেত্রীর, ধূপগুড়ির বিখ্যাত ডাকাত। সেদিন রাত্রে ডাকাতের মাল ভাগাভাগি নিয়ে কমলের সাথে বচসায় জড়িয়ে পড়েছিল কৃষ্ণ বাহাদুর। ডাকাতি করা মাল সবাই সমানভাবে ভাগে কেন পাবে না, এই নিয়ে বচসা। আচমকা কৃষ্ণ বাহাদুর তার কোমর থেকে ভোজালিটা বার করে কমলের ঘাড়ে একটা কোপ বসালো। এক কোপেই দেহ থেকে মাথাটা 10 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। কৃষ্ণ বাহাদুরের এই কাণ্ড দেখে সকলেই আমরা যখন ভয়ে জড়সড়, কারো মুখে কোনো কথা নেই, তখন কৃষ্ণ বাহাদুর কমলের ভাগের সমস্ত টাকা আর সোনাদানা জোর করে কেড়ে নিল। তারপর কাটা মাথাটা ব্যাগে নিয়ে হাঁটতে শুরু করলো। যাবার সময় আমাদের ভয় দেখালো, যদি কোনো দিন এই কথা বলি তাহলে তার হাল এরকম হবে। সপ্তাহখানেকের মধ্যে ধরা পড়ল কৃষ্ণ বাহাদুর। তারপর সমস্ত ব্যাপারটা উন্মোচন হলো, যাতে মৃতদেহটা কমলের বলে কেউ চিনতে না পারে তার জন্য ব্যাগে করে কমলের মাথাটা সে নিয়ে গিয়েছিল। তারপর কোনো কেসে পুলিশ যাতে তাকে না খোঁজে তার জন্য কৃষ্ণ বাহাদুরের প্ররোচনায় তার বউ মণিমালা তার স্বামীর মৃতদেহ বলে সেটাকে আইডেন্টিফাই করেছিল। কিন্তু বিধি তা শুনবে কেন? মারের চোটে কৃষ্ণ বাহাদুর বলে দিল কমলের কাটা মাথাটা কোথায়। তাকে সঙ্গে নিয়ে কালচিনির এক বাগান থেকে যতীন দারোগা উদ্ধার করল কমলের কাটা মাথা। আর কৃষ্ণ বাহাদুর ছেত্রীর মৃত্যু কেসে কৃষ্ণ বাহাদুর এখন প্রধান আসামি। আপনাদের এই গল্পগুলো শুনতে ভালো লাগলে এবং প্রতিদিন একটি করে নূতন গল্প শোনার ইচ্ছে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।